আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় করি চিৎকার, কারণ বাংলা আমার অহংকার। আমি ধন্য, আমি জন্মেছি এই বাংলায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন টেলিভিশনের মাসব্যাপী আয়োজন ২১শে কথামালায়। আমরা বাঙালি জাতি, আমরা ২১ আমাদের গর্ব। আমরা গর্বিত যে ২১ এবং এই যে মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, এই ভাষা নিয়ে আজ এই মুহূর্তে এই ২১শে কথামালায় আপনাদের সাথে রয়েছি। আজ এই পর্বে আমি শামীমা মিতা। মূলত আমরা দৃষ্টিপাত করছি এই যে ২১ এবং ২১-এর যে ইতিহাস, তার সাথে বাঙালিদের যে সংযুক্ততা, বাঙালিরা যে এই ২১ তারিখটাকে আন্তর্জাতিক মাতৃভাষা, পৃথিবীর বুকে এই দিনটাকে তৈরি করেছে, এই দিনটাকে সৃষ্টি করেছে, তার ইতিহাস যাতে আমাদের নতুন প্রজন্মের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি এবং এই বাংলা ভাষাটাকে আমরা আমাদের নতুন প্রজন্মের মাঝে কীভাবে ছড়িয়ে দিতে পারি, এই বাংলার বীজ বপন করে দিতে পারি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের চিন্তাধারা এবং সেই সাথে এই আমাদের নতুন প্রজন্মের সাথে যে তাদের পরিবার, তাদের বাবা মা অথবা প্যারেন্টসদের ভূমিকা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করছি আমাদের এই মাসব্যাপী ২১শে কথামালা অনুষ্ঠানে। আর আজ আমার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমনই একজন মা এবং তার সন্তান, যারা দুজনেই একই সুতোয় বাঁধা, একই সূত্রে বাঁধা, একই ভাষায় বাঁধা, যারা বাংলায় কথা বলে। এই প্রবাসী জন্ম হয়ে, প্রবাসী বড় হয়ে যে সন্তান তার মায়ের সাথে মায়ের ভাষায় কথা বলতে পারে, সেই সব নতুন প্রজন্মের সাথে আমরা কথা বলছি আমাদের এই অনুষ্ঠানমালায়। আজ আমার সাথে রয়েছেন আমাদের কমিউনিটির একজন খুব প্রিয় মানুষ রয়েছেন, আশরাফুল হোসেন ঝুমনি। আপু, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ আমাদের আয়ন স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং আয়ন টিভিকে। সেই সাথে রয়েছেন আশরাফুল হোসেন ঝুমনি সুযোগ্য কন্যা, রয়েছে কাজী ফাতেমা জাহরা। জাহরা, তোমাকে আমন্ত্রণ আয়ন স্টুডিওতে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে তোমাকে পেয়ে এবং এই যে তুমি যে আমাকে বাংলা এত সুন্দর করে উত্তরটা দিলে, এটা শুনে আমার মনটা ভরে গেল। ধন্যবাদ। খুব ভালো লাগছে যে তুমি এত সুন্দর করে আমাকে এই যে আপনি কেমন আছেন কথাটা বললে, খুবই মানে এটা আমার জন্য মনে হচ্ছে যে এই যে আমাদের যে অনুষ্ঠানগুলো যে করছি আমরা, এখানেই আমাদের সার্থকতা। তো আমি প্রথমে আপু আপনার কাছে যাচ্ছি। এই যে আপনি এই দেশে অনেক বছর, বাংলাদেশ থেকে অবশ্যই এসেছেন, তো আপনার মেয়ের জন্ম এখানেই? না, যাহাকে আমরা 10 মাসে নিয়ে এসেছিলাম। আচ্ছা, 10 মাসে বলা যায় একেবারে খুব ছোট। তো এরপর থেকে এই যে ও খুব সুন্দর বাংলা বলে, যতটুকু, যদিও আমি কথা বলবো তার সাথে, কথা বলে জানবো। তো এই যে তার মধ্যে যে বাংলা ভাষার যে একটা চর্চা, বাংলাটার যে বিকাশ, এটা আপনি কিভাবে করেছেন? আপনি মানে আপনার নিজের ইচ্ছাতেই এটা হয়েছে, সেই সাথে তার কতটুকু মানে ইচ্ছা ছিল? বা আমার আর আমার হাজবেন্ডের দুইজনেরই আমাদের সবসময় একটা আগ্রহ ছিল যে আমাদের বাচ্চারা যেন বাংলায় কথা বলে। দেশের থেকে অনেক দূরে চলে আসার পরেও আমরা সবসময় একদম সচেষ্ট থেকেছি এই জন্য যেন ওরা যেন বাংলাটাই প্রথমে শেখে। তো জাহার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে প্রথম কিন্তু ও বাংলা ভাষাই শিখেছে। আমরা খুব লাকি ছিলাম যে আমরা নিজেরা ওকে লুক আফটার করেছি, প্লাস ওই সময় আমরা বাঙালি কিছু ফ্যামিলি নিয়ে এসেছিলাম, মানে ফ্যামিলি পেয়েছিলাম যারা জাহরাকে লুক আফটার করতে আমাদেরকে সাহায্য করেছে, যেহেতু আমরা দুজনই কাজ করি ফুল টাইম। তো পাশাপাশি আমরা ওর যে বাংলাদেশে আয়া ছিল তাকেও নিয়ে এসেছিলাম, যে কারণে হয়েছিল কি ও প্রথম শুরুই করেছে বাংলায়। আচ্ছা। এবং ন্যাচারালি ও একমাত্র স্কুলে যাওয়ার পর প্রথম ইংরেজি শুরু করে, তো যে কারণে ওটা একটা বড় অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে। আর জাহরার মধ্যে আমি দেখেছি সবসময় প্রথম থেকেই ও বাংলা গান, একটু কবিতা বেশ পছন্দ করতো। তো আমরাও এটা সবসময় ওকে একটু সাহায্য করার চেষ্টা করেছি, সাপোর্ট দিয়েছি, এনকারেজ করেছি। আর আরেকটা কাজ যেটা আমরা দুজন সচেষ্টভাবে করেছি সেটা হলো রেগুলার বাংলাদেশে গেছি বাচ্চাদেরকে নিয়ে। তো যে কারণে ওরা বাংলা একটা পরিবেশ, প্রতি বছর তো একবার গেছি, কখনো কখনো এমনও হয়েছে যে জাহরা একই বছর 2 থেকে 3 বার দেশে গেছে।
তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক দিয়েছেন। তো সেই জন্য যেটা হয়েছে যে ওর মধ্যে এই যে দাদা দাদু নানার বাড়ির লোকজন সবার সাথে কথা বলতে হবে, তো বাংলায় কথা বলার একটা চেষ্টা ওর মধ্যেও ছিল। তো যে কারণে দুই দিক থেকেই সাপোর্টটা হ্যাঁ, দুই দিক থেকেই বলা যেতে পারে সমগ্র প্রয়াসেই ও একটা সুন্দরভাবে বাংলা কথা বলা বা বাংলায় গান করা বা আবৃত্তি করা একটা নিজের মধ্যে একটা ছোট চেষ্টা ওর চলে মধ্যে এসেছে। তৈরি হয়েছে। আমরা যাবো আপনার কাছে, কিন্তু আমি এর আগে একটু জায়গার কাছে যাচ্ছি। তো জায়গা, তোমার মাম যেটা বললেন যে উনি ছোটোবেলায় তুমি চলে এসেছো একদম 10 মাস বয়সে, তোমার মনে থাকার কথা না। তো এখন তুমি ভালো বাংলা বলছো, তো এটা কি মনে করো যে তুমি তোমার ভালো লাগে বাংলা বলতে, নাকি বাবা মার ইচ্ছার জন্য তুমি বলো? না, আমার সবসময় ভালো লাগছে বাংলা বলতে। আমার সবসময় একটা প্যাশন ছিল বাংলাকে চর্চা করতে। আর অবভিয়াসলি আমি এখনো বাংলা বলতে চাই। চাও, আর পছন্দ আমার- করো। জি, আর আমার বাচ্চাদের সাথেও বাংলায় কথা বলতে চাই। So, সবার সাথে তুমি যখন তোমার আম্মু যেটা বললেন যে তুমি প্রতি বছরই তোমরা দেশে যাচ্ছ, বাংলাদেশে যাচ্ছ, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এখন কিন্তু নিউ জেনারেশন যারা, তারা কিন্তু মানে একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে। আমি যেটা দেখি যে ওরা কিন্তু প্রায় সময়তেই দেখা যায় বাংলার চেতে ওরা কাজিনরা বা একই ফ্রেন্ডরা কিন্তু অনেক প্রচুর ইংলিশ বলে বাংলাদেশে। কিন্তু তুমি একটা ইংলিশ দেশে বড় হয়েছো, বড় হওয়ার পর তুমি খুব ভালো বাংলা বলছো। তো তুমি যখন বাংলাদেশে যাও, তোমার কাজিনরা বা তোমার বয়সী যাদেরকে তুমি পাও বাংলাদেশে, তারা যখন তোমার সাথে বাংলা বলে, তো তখন কি তারা কি তোমার সাথে বাংলাই বলে, নাকি তারা, তুমি যেহেতু তুমি ইংল্যান্ড থেকে যাও, তোমার সাথে ইংলিশ বলার চেষ্টা করে বা ইংলিশ বলতে চায়, তো তখন কি তুমি তাদেরকে সাথে বাংলা বলো এমন, নাকি তারা তোমার সাথে বাংলাই বলে এবং তুমি তাদের সাথে বাংলাই বলো? ইট ডিপেন্ডস। আমার মনে হয় আমার কাজিনরা জানে যে আমি বাংলায় কথা বলতে পারি, কিন্তু অ্যাজ ইউ সেড আমার বয়সী মানুষজনরা তো অনেক ইংলিশে কথা বলে। সো ওরা যদি ইংলিশে কথা বলে, আমিও ইংলিশে বলবো। মানে উত্তরটা তুমি ইংলিশে দাও। হুম। তখন তুমি তাদের সাথে যদি বাংলা মানে চেষ্টা করো যে তাদেরকে বাংলা বলতে, তখন হয়তো তারা হয়তো একটু লজ্জা পাবে যে তুমি প্রবাসী থেকেও এত ভালো বাংলা বলো, সে কেন তোমার সাথে তারা ইংলিশ বলবে। তো এরপর থেকে যখনই যাবা, মানে এটা আমি বলবো যে কখনই তুমি তাদের সাথে, যেমন আমাদের বাচ্চাদেরকে আমাদের সাথে কখন ইংলিশ বলতে গেলে আমরা ইংলিশ বলি না, ওদেরকে বুঝাই যে আমি ইংলিশ বুঝি না, তুমি বাংলা বলো আমার সাথে। তাহলে কি হয়, ওরা আমাদের সাথে বাংলা বলে। তো তেমনি তুমি যখন দেশে যাবা, তোমার কাজিনরা যদি কেউ তোমার সাথে, কারণ আমি প্রচুর দেখেছি আপু, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন যে বাংলাদেশে গেলে বাংলাদেশের নতুন জেনারেশন কিন্তু অনেকেই প্রচুর মানে তা ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে, বাংলা চেয়ে ইংলিশটাতে। তো এই বিষয়গুলো তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যার কাছে আরেকটি প্রশ্ন, যেটা তুমি যখন স্কুলে যাও, সেখানে তো তোমার বাঙালি ফ্রেন্ড থাকে না, তাই না? খুব কম। তখন তো ইংলিশদের সাথে তো তুমি ইংলিশে বলো। তো এই যে বাংলা ভাষা, এই যে 21শে ফেব্রুয়ারি, আজকে আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি, এই 21শে কথামালা, 21 তারিখটা কীভাবে এলো আমাদের বাংলা ভাষার সাথে, কিভাবে সম্পৃক্ত 21 তারিখটা, কেন এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো, তো এই বিষয়টি কি তুমি জানো এবং তোমার বন্ধুরা কি জানে? ওয়েল, অফকোর্স আমি জানি, আর আমি সবসময় আমার বন্ধুদেরকে বলতে চাই যে আমার দেশে এই 21 তারিখে কি হয়েছে, আমাদের ভাষা কেমনে আসছে, আমাদের ইন্ডিপেন্ডেন্স কেমনে আসছে। তো 21 তারিখ সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি জানি, আপনি জানেন, এবং আমরা সবাই মোটামুটি জানি। তারপর আমি এই নতুন প্রজন্মের সারার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে তুমি কতটুকু জানো যে 21 তারিখে কী হয়েছিল? অনেক অনেক জানি। 21 তারিখে পুলিশরা মিছিলের উপরে গুলি করে, আর কয়েকজন স্টুডেন্ট মারা যায়। কোন ইয়ার এটা জানো তুমি? 1952। 52, গুড, খুবই ভালো। আর সালাম, রফিক, জব্বার, টু নেম আ ফিউ, ওনারা সব মারা যায় আমাদের ভাষার জন্য। 1948-এ মোহাম্মদ আলী জিন্নাত ডিক্লেয়ার করে দিয়েছিল যে ইস্ট পাকিস্তানে আর ওয়েস্ট পাকিস্তানে বাংলা বলতে পারবে না মানুষজন, উর্দু হবে রাষ্ট্রভাষা। আর 3-4 বছরের জন্য অনেক আনরেস্ট ছিল মানুষজনের মাথায়, সো ওরা প্রোটেস্ট করছে।
অসাধারণ, খুবই ভালো লাগছে আমার নতুন প্রজন্মের মুখে এই গল্পগুলো শুনে আমার সত্যি বুকটা ভরে যাচ্ছে, মনটা ভরে যাচ্ছে। সেই সাথে যে গর্বিত একজন মা বসে আছেন তার সাথে আমি মনে করি যে আপু অবশ্যই এটা আপনাকে নিয়ে প্রাউড করার মতো একজন মা। আমি মনে করি যে সম্পূর্ণ সমস্ত কৃতিত্ব আপনার। তো আপু আপনাকে বলবো, এই যে এই ইতিহাসগুলো জানে বা এই ইতিহাসগুলো শিখেছে, এটা কি আপনারা কতটুকু তাকে উৎসাহিত করেছেন এই ইতিহাসগুলো জানতে, না কি সে নিজে থেকেই এই ইতিহাসগুলো জানতে চেষ্টা করেছে? এক তো হলো গিয়ে কয়েকটা ভাবে চেষ্টা করেছি। এক হলো দেশে যখন যাই তখন আমাদের দেশের যে বিভিন্ন মাইল ফলক বলতে আমরা যেই মিনারগুলো বুঝাই সেই জায়গাগুলোতে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। শহীদ মিনারে যারা গিয়েছে, তো তখন আমরা বুঝিয়ে বলি যে কী হয়েছিল এখানে, যে খালি পায়ে সবাই যায় 21শে ফেব্রুয়ারি কী হয়েছিল। পাশাপাশি এখানে সাংস্কৃতিক চর্চার সাথেও যাহারাকে কিছুটা যুক্ত রাখার চেষ্টা করেছি আমরা, আমার ছেলেকেও। তো যখন 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হয়, ওরা যে সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত, সেখানেও তারা শেখে। হ্যাঁ, তো ও যেহেতু উদীচিতে গান শিখতো, তো ওখানের অনুষ্ঠানগুলোতে ও যখন যেত তখনও ও শিখতো যে হ্যাঁ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কী হয়েছিল, কেন হয়েছিল, আলোচনা হয়। পাশাপাশি ওর নিজস্ব একটা ন্যাক আছে হিস্ট্রির ব্যাপারে, তো ও তখন দেশের হিস্ট্রি সম্পর্কে কিছুটা নিজেও পড়েছে। আর আরও একটা ব্যাপার ভাবি, যেটা ও হয়তো আমি ওকে মনে করিয়ে দিতে চাই, 21শে ফেব্রুয়ারি তো শুধু আমাদের আন্তর্জাতিক আমাদের শহীদ দিবস নয় শুধু, এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং ওদের স্কুলে 21শে ফেব্রুয়ারি ওই সপ্তাহটাতে ওদের স্কুলে ওদেরকে প্রত্যেককে একটা ব্যাজ দেওয়া হয়, যে যেই দেশের ভাষাভাষী, যেমন ওকে বেঙ্গলি একটা ব্যাজ দেওয়া হয়। তো অবশ্যই ওর সাথে ওর বন্ধুরাও যারা আছে তারা জানে যে চাইনিজ, তাকে একটা চাইনিজ ব্যাজ দেওয়া হয়। এবং ও আমাকে কয়েক বছর এটা নিয়ে এসে দেখিয়েছে, মা যে এইটা আমাকে দেওয়া হয়েছে। তো তখন ন্যাচারালি ওদের স্কুলেও ওদের যখন অ্যাসেম্বলি হয় তখন তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজেতে এই সম্পর্কে বলা হয়। তো আমার মনে হয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। আর অবশ্যই আমরা তো সচেতনভাবেই চেষ্টা করি যে বাচ্চারা আমাদের দেশের ইতিহাস জানুক, কারণ ওটা তো আমাদের রুট আলটিমেটলি। আরেকটা কথা ভাবি, আপনি যেটা বলছিলেন যে এটা খুব দুঃখজনক যে আমাদের দেশের মানুষজন, কিছু কিছু মানুষ এখন আসলে মোর ওয়েস্টার্ন দ্যান দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন, যেটা বলা যেতে পারে। তো এই পরিস্থিতিগুলো আমরা ফেস করি, যে বাংলাদেশে গিয়ে দেখা যায় যে ওদের বয়সী ছেলেমেয়েরা হয়তো বাংলায় কথা বলার চেষ্টা করছে কম, বা মানে বাঙালি থেকে চেষ্টা করছে মানে ওয়েস্টার্ন হয়ে যাওয়ার। কিন্তু আমার স্বকীয়তা, আমার দেশের স্বকীয়তাতেই যে আমি স্বতন্ত্র হব বা আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো বেশি, এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাব। এটা আপনি যেটা বললেন যে ও আসলে মনে করিয়ে দিতে পারে মানুষজনকে। হ্যাঁ, আমার মনে হয় যখন ওর সাথে কথা বলবে ইংলিশে, তখন যদি ও বাংলা বলে তখন ওরাই কিন্তু লজ্জা পাবে যে আমার দেশের ভাষা, যে প্রবাসে বড় হয়ে একটা ইংলিশ দেশে বড় হচ্ছে, সে বাংলা বলছে, আমি কেন ইংলিশ বলবো। তো এভাবে যদি আমরা প্রতিটি যারা নাকি এই প্রবাসে আছি, তারা যদি প্রতিটি বাবা মা আমরা যদি সচেতন হই এবং বাচ্চাদেরকে আমরা বাংলাটা শেখাই, তাদেরকে জানাই আমাদের রুট, যেটা বলেন আমাদের শিকড় কোথায়, আমরা কিন্তু সেটা কখনো ভুলতে পারবো না। আর আমরা যদি এখন থেকে চেষ্টা না করি, আমাদের ওদের জেনারেশন, ওদের পরে আরও জেনারেশন আসবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে আমাদের ভাষা এবং আমাদের শিল্প সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। এই দায়িত্ব কিন্তু আমাদের, ওদের উপর আমাদেরকে দায়িত্ব দিয়ে যেতে হবে অবশ্যই, এবং ওরা ওদের পরবর্তী জেনারেশনকে সেভাবে আবার শিখাবে বিষয়গুলো। তো এই যে তো তোমার আম্মু যেটা বললো যে তোমাদের স্কুলে সবসময় 21শে ফেব্রুয়ারিতে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা উদযাপিত হয়, তো তখন তুমি কতটুকু প্রাউড ফিল করো, গর্বিত হও যখন তুমি দেখো যে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা, এটা কিন্তু ইতিহাসে কিন্তু আমাদের বাঙালিরা তৈরি করেছে। এই ভাষার জন্য এমন রক্ত দেওয়া, জীবন দেওয়া পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নেই। কেউ দেশের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য দিয়েছে, দেশকে মুক্ত করবার জন্য দিয়েছে, কিন্তু একটা ভাষার জন্য এভাবে প্রাণ দেওয়া, এই ইতিহাস কিন্তু একমাত্র বাঙালিতে। তো এবং এই ইতিহাসটাই বাঙালিরা তৈরি করেছে এবং সেভাবেই যেমন জাতিসংঘ সব কিছু ওরা দেখেছে, হিস্ট্রি দেখেছে, সব কিছু দেখে এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছে। তো তোমার স্কুলে যখন এই দিবসটি পালিত হয়, তখন তুমি একজন বাঙালি, বাংলাদেশি,
তুমি কি প্রাউড ফিল করো তোমার ফ্রেন্ডদের সাথে সবার মাঝে? কি তখন তোমাকে মনে হয় যে আমি মানে আমি একজন গর্বিত নাগরিক বাংলাদেশে, এটা কি মনে হয় তোমার? জি, অফকোর্স, বিকজ অবভিয়াসলি কোনো পৃথিবীতে তো কোনো দেশের হিস্ট্রিতে কেউ তো ভাষার জন্য প্রাণ দেয়নি। ওই জন্য নাও আমি এখন বলতে পারি যে আমি বাঙালি, আমার অ্যানসেস্টাররাও সামথিং ওনারা ওদের জীবন দিয়েছে আমাদের ভাষার জন্য। সো ইয়া। এটা আমার, আপনি যেটা বললেন, আমার মেয়েও স্কুলে যখন নাকি এই 21শে ফেব্রুয়ারিতে ওদের বেশিরভাগ সময় তো আমাদের হাফ টাইমে ছুটি থাকে। হ্যাঁ, এটা তো এক বছর বোধহয় 21 তারিখে, কয়েক বছর আগে 21 তারিখে খোলা ছিল, স্কুল খোলা ছিল। এবং আমার মেয়ে স্কুলে তখন অনেক ছোট, স্কুল থেকে এসে এত খুশি, এত প্রাউড, মাম জানো আমাদের টিচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে এসেছে এবং এটা নিয়ে তাদের ক্লাসে একটা অ্যাসেম্বলিতে বলা হয়েছে এবং সে খুব প্রাউড ফিল করেছে। সে আমার মেয়ে তখন অনেক ছোট, 8 বছরের মেয়ে। তো তার ভিতরে সেই ফিলিংসটা এসেছে যে আমি বাঙালি এবং এই ভাষায় আমি কথা বলতে পারি। তো এই যে একটা মানে অহংকার আমাদের, এই যে 21 আমাদের অহংকার, এর জন্যই বলি যে 21 আমাদের অহংকার, কারণ 21কে নিয়ে আমরা গর্ব করি। পৃথিবীর সমস্ত দেশে, জাতিসংঘের অন্তর্ভুক্ত সমস্ত দেশ এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে এটাকে পালন করছে। তো এটা এটাই আমাদের একটা অনেক গর্বের একটি বিষয়। তো আমাদের সময় হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে, যদি মনে করেন আপনাদের কোনো মতামত এবং এই বিষয়ে কোনো কিছু শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে আমাদের ফোন করে আমাদের অতিথি এবং আমাদের সাথে কথা বলতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। এবং একজন মেয়ে যারা দুজনই একই ভাষায় কথা বলেন, মায়ের ভাষায় কথা বলেন, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলেন, রয়েছেন আশরাফুল হোসেন ঝুমরি এবং কাজী ফাতেমা জাহরা। এই দুজনের সাথে আমরা কথা বলছিলাম এই 21-এর বিভিন্ন বিষয় নিয়ে, এই বাংলা ভাষার বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। দুঃখিত, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। যদি কেউ থাকেন আবার কল করতে পারেন, আমরা কথা বলবো আপনার সাথে। তো আমি আপু আপনার কাছে যাচ্ছি। এই যে আমরা ওর থেকে খুব ভালো করে মানে অনেক কিছু জানলাম যে স্কুলে ও কীভাবে বাংলা ভাষা চর্চা করছে এবং খুব ভালো বাংলা বলছে। সত্যি কথা, যেটা আমার একদম মন প্রাণ ভরে গেছে ওর কাছ থেকে বাংলা শুনে। এত সুন্দর করে সে বাংলা বলছে এবং বেশ কঠিন কিছু ভাষা সে ওয়ার্ড মানে সে উচ্চারণ করলো, যেটা নাকি অনেক সময় কিন্তু আমরা অনেক দিন প্রবাসে থাকার পর আমরা অনেক সময় ভুলে যাই যে এই মানে ইংলিশ কথাটা বাংলাটা কী হবে। কিন্তু ও সেই ধরনের বেশ কিছু এই যে বাংলা চর্চা, এই কথাগুলো খুব সুন্দরভাবে বলেছে। মানে সত্যি আমার খুবই ভালো লাগছে। তো আপনার কাছ থেকে আমি জানতে চাবো যে আমাদের এখানে তো অনেক মারাই আছেন, অনেক মানুষ আছেন যারা নাকি বাচ্চাদের সাথে ওইভাবে বাংলা বলছেন না, বা ইংলিশে কথা বলতেই, বাচ্চারা যেহেতু ইংলিশে কথা বলতেই ইজি ফিল করে, বাবা মারাও দেখা যাচ্ছে তাদের সাথে ইংলিশে কথা বলছে। সেই প্যারেন্টসদের জন্য আপনি কি মানে বলবেন যে কীভাবে তারা কেন মানে কীভাবে তাদের বাংলা কথা কেন বলা উচিত বাচ্চাদের সাথে? বাংলা তো আমার নিজেরও মায়ের ভাষা। বাংলাকে সত্যিকার অর্থে আমরা ভিতরে লালন করি। আমি তো স্বপ্ন দেখার সময় বাংলাতেই স্বপ্ন দেখি। তো আমার খুবই এটা একটা মনের মধ্যে ভয় ছিল যে বাইরে যাচ্ছি, বাইরে আসার পরে আমাদের বাচ্চারা বাংলায় কীভাবে কথা বলবে। তো প্রতিটা বাবা মার যাদেরই মধ্যে বাংলার প্রতি ভালোবাসা আছে, তারা নিশ্চয়ই কিছুটা হলেও চাইবেন যে তাদের বাচ্চারা বাংলায় কথা বলুক। তো আমরা বাসায় অবশ্যই এনকারেজ করতে হবে। যেটা আমি আমাদের বাসায় আমি আমার হাজব্যান্ড যেটা ফলো করি সেটা আমি শেয়ার করতে পারি, যে আমরা নিজেরা কখনোই ওদের সাথে ইংরেজিতে জবাব দিই না। ওরা যেই প্রশ্নই করুক নর্মালি আমরা বাংলাতেই ওটার উত্তর করি। আর চেষ্টা করি, যারা তো নর্মালি বাংলাতেই বলার চেষ্টাই করে। আর আমার ছেলে একটু ছোট, ওর থেকে 10 বছর, ও অনেক সময় স্ট্রাগল করে, তখন আমরা ওকে বুঝায় বলার চেষ্টা করি যে এই কথাটা তুমি ইংরেজিতে না বলে বাংলায় বললে এভাবে বলতে পারতে। এনকারেজ করার চেষ্টা করি। যত বেশি এনকারেজ করব, একটা সময় গিয়ে আমার মনে হয় বাচ্চারা সেটা শুরু করবেই। কারণ আমার ছেলে প্রথমে চাইতো না করতে, কারণ আরেকটা ভাষা শুরু করা। কারণ সত্যি কথা বলতে ও অনেক দিন পরে মানে অনেক বাচ্চাদের যেটা হয় যে বাইলিঙ্গুয়াল সিচুয়েশন হলে বাচ্চারা কথা বলতে তখন চিন্তা করে যে কি বলবে। তো আমার ছেলে হ্যাঁ, এই জায়গাটা আপনি একটু বলছি যে আপনি যেটা বললেন যে ও স্কুলে যাওয়ার পর ইংলিশ শিখেছে। হ্যাঁ, তো আমিও যে একটা জিনিস দেখেছি যে স্কুলে যাওয়ার পর যখন ছোটবেলায় বাংলা বলছে, কিন্তু স্কুলে যাওয়ার পর যখন সে ইংলিশ শিখে তখন সে আর বাংলা বলতে চায় না। জাহারার ক্ষেত্রেও তাই হয়েছে। এই বিষয়টি আপনি হ্যাঁ, জাহারার ক্ষেত্রে এক্স্যাক্টলি এটাই হয়েছে যে যখন ও ইংরেজিতে স্কুলে যাওয়ার পরে একটু ফ্লুয়েন্ট হয়ে গেল, মানে
অ্যারাউন্ড 4.5 ইয়ার্স, তখন ও কিন্তু বাংলা বলতে চাচ্ছিল না, বলতে চাইতো না, যদিও পারতো। তখন আমার ছেলে হলো যখন ওর 5.5 বছর বয়স, তখনই আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে যেহেতু যারা বাংলা থেকে একটু সরে যাচ্ছে আর ওই মুহূর্তে আমরাও ছোট বাচ্চাকে নিয়ে ব্যস্ত, আমি 1 বছরের ছুটি নিয়েছিলাম, ম্যাটারনিটি লিভ, আর আমার হাজব্যান্ডও একটা ক্যারিয়ার ব্রেক নিল। আমরা দেশে গিয়েছিলাম 7 মাসের জন্য। আচ্ছা, তো আমরা ওই অপরচুনিটিটা ব্যবহার করেছি যে আমরা দেশে যাব। একটা মানে মেজর রিজন ছিল যারা, যাতে ও বাংলায় কথা বলা, মানে ও তো এখানে বলছে না, বলতে চাচ্ছে না, তখনও 5 বছর 5.5 বছর বয়স। কিন্তু দেশে নিয়ে গেলে আলটিমেটলি যখন আমি মাসের পর মাস থাকবো, তখন তো বাধ্য হবে বাংলা বলতে। তো ওটা আমাদের একটা উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যে আমরা দেশে গিয়ে 7 মাস ছিলাম। তো চ্যালেঞ্জেস তো থাকবেই, কিন্তু আপনি যদি খুবই চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটার থেকে বের হয়ে আসতে পারবেন। আপনি আপনার বাচ্চাকে যদি একটু বাংলা গান দেখান, ইভেন বাংলা মুভি আমি ওদেরকে পর্যন্ত দেখাই। বাচ্চাদের মুভি আছে না কিছু, দীপু নাম্বার 2 বা এরকম কিছু মিনা কার্টুন ছিল, মিনা কার্টুন, হ্যাঁ, এগুলো কিন্তু আমি ওদেরকে দেখাই যাতে ওরা একটু আগ্রহী হয়। যে এবং আমি এখন যেটা করি, গল্প পড়ে শোনাই যে আমার ছেলেকে ঘুমানোর সময়। আমি এখন বাংলা গল্প পড়ে শোনাই ওকে, কাকাবাবুর গল্প পড়ে শোনাই, ফেলুদার গল্প পড়ে শোনাই। মানে আপনি অনেক সময় দিচ্ছেন বাচ্চাদেরকে। আপনি নিজে একজন কর্মজীবী, আমি জানি আপনি ব্যাংকে জব করছেন, এখানে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন, তারপর আপনি বাচ্চাদেরকে অনেক সময় দিচ্ছেন। তবে একটা জিনিস যেটা আমি আমাদের দর্শক যারা আছেন তাদের সাথে শেয়ার করতে পারি, যে যেহেতু আপনি বলছেন আপনি এভরি ইয়ার দেশে যাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। কিন্তু এই সত্যি কথা বলতে এই অ্যাবিলিটি কিন্তু সবার থাকবে না, সবার হবে না, কারণ বাংলাদেশে যাওয়াটা অনেক একটা এক্সপেন্সিভ ব্যাপার। তো হয়তো অনেকেই দেখা যাচ্ছে 4-5 বছর পর একবার দেশে যেতে পারছে, কিন্তু এটা হয়তো সবার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি এখানে বসে এই যে আপু যেটা বললেন যে বাংলা মুভি দেখা, বাংলায় ঘরে কথা বলা, বা বিভিন্ন বাঙালি সোসাইটিতে নিয়ে যাওয়া, এখানে আমাদের এখানে অনেক বাংলা কালচারাল সংগঠন আছে, মানে স্কুল আছে যেখানে বাংলা শেখানো হয়, নাচ গান শেখানো হয়। এইসব জায়গাগুলোতে যদি নিয়ে যায়, সেখানে একটা বাঙালি একটা পরিবেশ, আমার মনে হয় এটা তারা করতে পারে। এটা একটা অনেক বড় ব্যাপার ভাবি, এটা কিন্তু বাচ্চাদের মনে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে। বাচ্চারা যখন দেখবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনি যদি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান, সংগঠনের অনুষ্ঠান হোক, বা এখন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের লন্ডনের শহরে এত রকম অনুষ্ঠান হয়, যদি 2-4টাতে নিয়ে যান, তখন বাচ্চারা কি হবে যে দেখবে, বাচ্চারা বুঝে তো, রিদমটা তো বুঝে, যে গানটা বুঝলো বা একটা বাচ্চা নাচটা বুঝলো, যেটাই দেখতে ভালো লাগুক না কেন ওটা বুঝলো, আস্তে আস্তে একটা পরিবেশ পেলো যে না আচ্ছা বাঙালিরা এভাবে গল্প করে, বা এরা সবাই এক জায়গায় হলে এরকম গান গায়, এরকম আনন্দ করে। আস্তে আস্তে ওটা ওদের ভিতরে থাকবে এবং যখন আর একটু বড় হবে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা ওরাও লালন করবে, ভালোবেসে ফেলবে, তাদের ভিতরে ভালোবাসাটা তৈরি করতে হবে। অবশ্যই। আমি এক অনুষ্ঠানে এক বাচ্চা ছেলে বলছিল, মানে তার মা এবং ছেলের সাথে কথা হচ্ছিল এরকম, সে বলছিল যে আমি কখনো চাই না যে আমার মা, মানে আমার সন্তান আমাকে মাম বলে ডাকবে। ছেলে বলছে যে মা বলে ডাকার মধ্যে যে মাকে যত আপন মনে হয়, মাম বলে ডাকলে সে আপনটা মনে হয় না। তো এই যে আমাদের যে মায়ের যে ভাষা, মায়ের প্রতি যে টান, মায়ের সাথে সন্তানের যে একটা সম্পর্ক, ভালোবাসা, এটা কিন্তু এই বাংলা ভাষার মধ্যেই আছে। তো আপু আপনি যেটা বললেন, আমি একটু জায়গার কাছে যেতে যাচ্ছি, যে বিভিন্ন কালচারাল বিষয়গুলো নিয়ে। জায়গা, তুমি তো একসময় গান করতে, বা এখন হয়তো একটু খুব কম করছো, বাংলা আবৃত্তি করো, ভালো কবিতা করো। আমরা কি তোমার কাছ থেকে একটু বাংলা কবিতা শুনতে পারি? জি, আমি এখন 21 মানে আসছে একটা অংশ আবৃত্তি করব, লিখেছেন মহাদেব সাহা। আচ্ছা, 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেওয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদিরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 আসছে। 21 মানে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজলতমাল, ভাটিয়ালি গান,
শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ চলা সারাদিন, আমি কি ভুলিতে পারি। 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাওজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে। পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে। সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, আসছে, আসছে। বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়ার পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই 21 মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপালী মাছ, পালের নৌকো। 21 মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। 21 মানে জয়নালের ছবি, নজরুলের কবিতা, হৃদয় মতিত রবীন্দ্রনাথের গান। 21 মানে আমার সোনার বাংলা। 21 মানে পহেলা বৈশাখ। 21 মানে শহীদের পায়ের শব্দ। 21 মানে অজর, অমর, অবিনশ্বর। 21 মানে শহীদেরা আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, বাংলাদেশ ফিরে আসছে। ওহ, অসাধারণ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার মনে হয় যারা আছেন আমার সাথে বন্ধুরা, তারাও হয়তো মুগ্ধ হয়ে যারা এই আবৃত্তি শুনছে। অসাধারণ মা, মানে তোমাকে আমি অনেক আমার অন্তঃস্থল থেকে তোমাকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে এরকম একটি আবৃত্তি করবার জন্য। আজ হয়তো যারা আছেন তারা হয়তো দেখছেন যে আপুরা আছেন আমাদের সাথে, যে মারা আছেন, তারা হয়তো আজ আরেকবার ভাববেন যে আমার সন্তানকে, তার সাথে আমি বাংলা বলবো, বাংলা ভাষায় তার সাথে কথা বলবো, তাকে বাংলা শেখাবো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই যে তুমি যে আবৃত্তিটা করলে, এটার মধ্যে কিছু কথা ছিল যে 21 মানে পলাশ, কোকিল, এইসব কথাগুলো ছিল। তো তুমি কি পলাশ ফুল দেখেছো কখনো? মনে নাই। আচ্ছা, শহীদ মিনার দেখেছো? জি, দেখেছি। তোমার মা বলেছেন যে বাংলাদেশে গিয়ে তোমাকে শহীদ মিনার দেখেছো। তুমি লন্ডনে একটি শহীদ মিনার আছে, তুমি সেটা দেখেছো? জি, হোয়াইট চ্যাপেলের আলতাপালি পার্ক। তুমি গিয়েছো কখনো? হ্যাঁ, প্রতি বছরে আমরা 21শে ফেব্রুয়ারির রাতে আমরা যাই। আচ্ছা, এটাকে প্রভাত ফেরি, তুমি কি জানো এটা প্রভাত ফেরি কি? হ্যাঁ, আমরা খালি পায়ে শহীদ মিনারে যে ফুল দেওয়া হয়, যে হ্যাঁ, যাদের নাম তুমি বললা, রফিক, শফিক, সালাম। জব্বার, সালাম, এদেরকে সম্মান জানানো, যারা নাকি সেই 52 ভাষা আন্দোলনের সময় 21শে ফেব্রুয়ারিতে মারা গিয়েছিল, তাদেরকে শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনারে। তো তুমি সব কিছুই জানো আমাদের ইতিহাসে। তোমার মানে দেখে ভালো লাগছে যে তোমার মতো যদি সবাইকে আমরা, তোমাদের নতুন প্রজন্মকে আমরা এই বাংলা ভাষায় ইতিহাসগুলো দিয়ে যেতে পারি, তোমরা হয়তো তোমাদের পরবর্তী জেনারেশনকে এটা দিয়ে যেতে পারবা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আপু, আপনার কাছে যাচ্ছি আরেকটু বিষয়ে। 21 মানে কিন্তু আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে বিষয়টি, এই 21 আসলেই প্রতিটি মানুষ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, বাংলার প্রতিটি মানুষ যে বিষয়টি নিয়ে আপ্লুত হয়, অপেক্ষায় থাকে, সেই বইমেলা। তো আপনি এই বছর তো আসলে বইমেলা হচ্ছে না প্যান্ডেমিকের কারণে। তো লন্ডনেও আমরা জানি যে লন্ডনে বইমেলা হতো। বাংলাদেশে বইমেলা তো আমরা তো অবশ্যই যাই এবং জানি, সবাই জানে বাংলাদেশে, কিন্তু আমরা জানি যে লন্ডনে বইমেলা হতো এবং আপনি ইনভলভ ছিলেন এবং আপনি সবসময় যেতেন। এই বইমেলা সম্পর্কে আমি একটু, লন্ডনে বইমেলা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। সেই সাথে কতটুকু মিস করেন বাংলাদেশের বইমেলাকে? প্রথমে লন্ডনের বইমেলাটা নিয়ে বলে নিই যে এখানে গত 10 বছর, আমার মনে হয় এটা 11তম বছর হবে, কিন্তু এবার তো হলো, এবার হবে কিনা আমরা জানি না, গত বছর হয়নি, তার আগে 10 বছর আমরা দেখেছি যে এখানে বইমেলা হচ্ছে এবং বাংলা একাডেমি বইমেলা। সেখানে যেটা হয়, এক তো হলো কালচারাল প্রোগ্রাম হয়, বাচ্চাদেরকে নিয়ে দেখানোর সুযোগ থাকে, পাশাপাশি বাচ্চাদেরকে দেখানোর এবং নিজেদের দেখার সুযোগ থাকে এবং বই কেনার সুযোগ থাকে, বাংলা বই, যেটাতে আমি তো খুবই আগ্রহী। আমার তো বই পড়তে আমাদের পুরো পরিবারের সবাই খুব পছন্দ করে, বলতে আর কি, মানে আমার দাদা নানার পরিবারের কথা বলছি, পাশাপাশি আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করেন ওদের পরিবারের। তো এটা মনে হয় একটা উন্মুক্ত দ্বার, যে গেলাম, বাংলা চর্চার একটা উন্মুক্ত দ্বার, সুন্দর সুন্দর বই আছে, বিভিন্ন প্রকাশকরা আসছেন, আর এখানে ছোট আকারে হয় কিন্তু তারপরেও যেই চেষ্টা দিয়ে করা হয়,
আমি মনে করি অসম্ভব সুন্দর প্রচেষ্টা, যে ছোট একটা ক্ষুদ্র বাংলাদেশে তুলে নিয়ে আসার একটা চেষ্টা, বাংলার বইমেলা, বাংলাদেশের বইমেলাকে তুলে নিয়ে আসার চেষ্টা, খুব সুন্দর চেষ্টা হয়। এবং বাচ্চাদেরকে নিয়ে গেলে যেটা হয় যে বাচ্চারা এনকারেজ হয়, ওরা দেখে বোঝে যে বাংলায়ও বই হয়। যেমন ওখান থেকে একবার আমি মোহাম্মদ জাফর ইকবালের বইয়ের সমগ্র কিনেছি, যেটা আমার ছেলেকে এখন পড়ে শোনায় গল্প। ওখানে কিন্তু মানে কিছু কিছু মানে মাদের জন্য বলছি যে কিছু কিছু মোহাম্মদ জাফর ইকবালের গল্প আছে যেগুলা বাচ্চারা খুব পছন্দ করে, মজার গল্প, বকুল আপ্পু, বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা ভয়ঙ্কর, এই ধরনের গল্প কিন্তু আমি আমার ছেলেকে পড়ে শোনাই এবং সে খুব মজা পায়। এবং সেখান থেকে কোনো শব্দ যদিও সে বাংলা বেশি বলতে চায় না, কম বলতে চায়, জাহারার মতো এত বলতে চায় না, কিন্তু কঠিন কোনো শব্দ বললেই আমাকে জিজ্ঞাসা করে যে এটার মানে কি। তো আলটিমেটলি তো এটা ওর যারা যে শেখা, আগ্রহ, এই আগ্রহটা তো তৈরি করতে হবে। তৈরি হচ্ছে, হ্যাঁ। আর এরপরে যদি আমরা আসি বাংলাদেশের ২১শে বইমেলায় কথায়, এটা তো মানে বলে বোঝানো খুব কঠিন, ভাবি যে এটা কত প্রিয়, এটা প্রাণের কত প্রিয়। ইউনিভার্সিটিতে থাকতে এমন এমন দিন গেছে যে সারা দিন বইমেলায়, এমনকি আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন রমজান মাস ছিল ফেব্রুয়ারির দিকে, সারাদিন মানে রোজা রেখেও সারাদিন বইমেলায়। কেউ কেউ বন্ধুদের মধ্যেও হয়তো কোনো স্টলে গিয়ে বসে পড়ছে, পাশাপাশি লেখকদেরকে দেখার একটা আগ্রহ, যে মানে এত প্রিয় লেখক যার লেখনী হয়তো আমাদের খুবই প্রিয় এবং তাকে উপস্থিত ওখানে দেখতে পাচ্ছি। তারপরে বিভিন্ন রকমের আলোচনা অনুষ্ঠানও হতো এবং উন্মুক্ত মঞ্চে হতো, যে এটা কিন্তু খুব একটা আনন্দ, মানে এবং বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকতো। হ্যাঁ, বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকতো। তখন হয়তো বাচ্চাদের ব্যাপারটা আমি এত বুঝতাম না, নিজে তখন মাত্র স্টুডেন্ট, কিন্তু এখন বুঝি যে ওই ব্যাপারগুলো কত গুরুত্বপূর্ণ ছিল বাচ্চাদের জন্য, যে কিন্তু মিস করি। হ্যাঁ, খুবই মিস করি। এখানে বইমেলাতে আমিও যাই, চেষ্টা করি যেতে, এবং সেই স্বাদ একটু হলেও পাওয়ার চেষ্টা করি, যদিও হয় না, তারপরও যতটুকু পাওয়া যায় আর কি। তো বইমেলাতে আমারও খুবই একটা প্রিয় জায়গা, যেখানে প্রতি বছর যেখানে এখানে লন্ডনে যে বাংলা একাডেমি বইমেলাটি হতো, সেখানে সেই বইমেলাতে আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে সবসময় যাই। তো আমি যার কাছে যাচ্ছি, তুমি এখানে যে বইমেলা হতো, এই বইমেলাতে তুমি যেতে, তুমি কি এনজয় করো মানে বইমেলা? হ্যাঁ, আমি বাংলা তো ভালো পড়তে পারি না, কিন্তু আম্মুর থেকে শুনতে পারি, সবসময় ভালো লাগে। তুমি বই কিনেছো কখনো এখানে বাংলা বই, যে তুমি হয়তো পড়তে পারো না, মাকে বলবে যে এই বইটা আমাকে পড়ে শোনাতে, বা হ্যাঁ তোমার আগ্রহ, নিজের ইচ্ছা হয় যে? বিকজ বাংলায় অনেক ভালো ভালো লিটারেচার পাওয়া যায়, ওই জন্য ইটস গুড টু এক্সপ্যান্ড। এটাও আপনার একটা কৃতিত্ব, যেটা বলবো যে ওকে যে নিয়ে গেছেন, এই যে ব্যস্ততার মাঝে, আমি জানি প্রবাসী যারা আছি আমরা আমাদের এক হাতে সব কিছু সামলাতে হয়, কাজ করা, কাজের পাশাপাশি নিজেকেই সব কিছু সংসার, সব কিছু টেক কেয়ার, সংসারে করতে হয়, কিন্তু তারপরেও এই যে আপু এতটা সময় ব্যয় করে বাচ্চাদেরকে বইমেলায় নিয়ে যাচ্ছে, শহীদ মিনারে নিয়ে যাচ্ছে ফুল দিতে, এই যে কেন, এই যে বাচ্চাদের ভিতরে এইভাবেই আমাদেরকে তাদের ভিতরে বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা, সেটা জাগ্রত করতে হবে। আমি যার কাছে যাচ্ছি আবার, এই যে আমরা বাংলা ভাষাটাকে কিভাবে আমরা আমাদের নতুন প্রজন্মের মাঝে তোমাদেরকে কিভাবে শেখাবো, এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, কিন্তু তুমি কি মনে করো এই যে বাংলা ভাষাটা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হ্যাঁ, তো এটা কিভাবে হয়েছে? এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জানি কেন হয়েছে, যে বাঙালিদের এই কারণে, কিন্তু কবে কিভাবে হয়েছে এটা কি তুমি জানো? জি, 1999-এ ইউনেস্কো ডিক্লেয়ার করে দেয় যে 21st of February একটা ইন্টারন্যাশনাল সেলিব্রেশন হবে আমাদের ভাষার জন্য। আচ্ছা, 1999-এ এটা হয়েছিল এবং 2000 থেকে এটা পালন করা হচ্ছে জাতিসংঘে, আপু হয়তো পুরোটাই জানেন। তো এই যে তোমাকে যদি বলা হয় যে এই নতুন প্রজন্মের মাঝে এই যে ভাষাটা, ওরা হয়তো অনেকে বলে বাংলা ভাষা, এটা কেন বাংলা বলতে হবে, এই ধরনের একটা মন মানসিকতা এখানে কিন্তু যারা আছেন, এবং আমি জানি অনেক আপু আছেন, মানে অনেক বাবা মা আছেন যে ছোট বয়সে বাচ্চাদেরকে না শিখিয়ে পরে বড় হওয়ার পর তারা দুঃখ করেন। আমার কাছে আমি অনেকেই জানি যে তারা দুঃখ করেন যে আমার বাচ্চাটা বাংলা বলতে চায় না, এই যে বিষয়টা। তো এই যে বাচ্চাটা বাংলা বলতে চায় না, এই দুঃখটা কিন্তু পরে করলে হবে না, ছোটোবেলা থেকেই তাকে চেষ্টাটা করতে হবে, যেটা আমরা আপুর গল্পে মানে আপুর কাছ থেকে যেটা জানলাম। তোমার কাছে যেটা, তোমাদের যে জেনারেশন, তোমরা যারা স্কুলে যাচ্ছ বা একটু বড় হয়েছো, মানে এখন তুমি স্কুল শেষ করে কলেজে যাবা বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমাদের সাথে এই অনুষ্ঠান অনেকেই ছিল যারা ইউনিভার্সিটিতে যাচ্ছে কিন্তু তারপর বাংলা বলছে, তোমাদের কতটুকু দায়িত্ব?
এই বাংলা চর্চা করা এবং তোমাদের পরে যারা আসছে নতুন জেনারেশনকে বাংলা শেখানোর, তুমি কি মনে করো? Well, obviously আমাদের বন্ধুদের মধ্যে আমরা বাংলা বলা এনকারেজ করতে পারি, even if it's যখন আমরা আড্ডা মারছি or something like that. আর আমাদের বাচ্চাদেরকেও শেখাতে হবে বাংলা, so ওরাও বলতে পারে। আর তোমার যে দায়িত্ব, তুমি মনে করো অবশ্যই তোমাদের একটি দায়িত্ব আছে এটাতে। জি, কারণ তুমি যদি না বলো তাহলে হয়তো তোমার ছোট ভাই যে বললেন তোমার মা স্ট্রাগল করছেন তার সাথে বাংলা বলার জন্য, কিন্তু তুমি যদি তার সাথে বাংলা বলো সে কিন্তু বাংলা শিখবে। হ্যাঁ। তাহলে তোমাদেরও কিন্তু দায়িত্ব আছে, নতুন জেনারেশন যারা, তোমাদেরও একটা দায়িত্ব আছে এই বাংলা ভাষাটাকে, এবং বাংলাটা যে কত একটি মিষ্টি ভাষা এটা তো জানো, যে তুমি হয়তো যত কিছু জানো না সেই এটাও জানো যে মানে মিষ্টি ভাষার মধ্যে, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে 10টার মধ্যে বোধহয় বাংলা একটা, বা প্রথম সাহিত্যেই বোধহয় মনে হয় নাম্বার 1 হয়েছিল। নাম্বার 1 ছিল। তো এই যে একটা মিষ্টি ভাষা এই বাংলা ভাষা, এটা তাদেরকে বোঝাতে হবে, নতুন জেনারেশনকে জানাতে হবে যে এই ভাষা এত রিচ একটি ভাষা, যেটা আমরা ওন করি, এটা আমাদের ভাষা, এই জন্য আমরা গর্বিত। আপুর কাছে যাচ্ছি, আপু কি মনে করেন আপনার পাশাপাশি, আমাদের পাশাপাশি নতুন জেনারেশন যারা আছে, এবং যেই বাবা মারা এই যে একটু বাচ্চা বড় হয়ে যাওয়ার পর দুঃখ করে, তাদেরকে ছোটোবেলায় কীভাবে তারা ধরে রাখবে, একদম ছোটোবেলার থেকেই বাচ্চাটাকে বাংলা শেখাতে হবে, এই বিষয়টি আপনি তাদেরকে কীভাবে সাজেস্ট করবেন? এক তো হলো অবশ্যই বাচ্চার সাথে বাংলায় কথা বলতে হবে। বাচ্চা ইংরেজিতে উত্তর দিলেও আপনি বাংলায় কথা বলাই চালিয়ে যাবেন, একটা না একটা সময় কিন্তু সে শিখবে। যখন দেখবে যে কিছুতেই আপনি তার সাথে ইংরেজিতে উত্তর দিচ্ছেন না, তখন একটা না একটা সময় সে শিখবে। পাশাপাশি যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অনুষ্ঠানে নিয়ে যাওয়া, আর গল্পের বই কিন্তু একটা স্ট্রং, মানে খুবই শক্তিশালী মাধ্যম। আমরা প্রত্যেকেই বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় একটা গল্প পড়ি, সেটা দেশে হোক আর এই দেশে হোক, সবাই এটা এনকারেজ করে। তাতে যদি আপনি কিছু বাংলা গল্প, যে কাঠবিড়ালির গল্প বা যে পান্তাবুড়ির গল্প, এই ধরনের গল্প ছোট বাচ্চাদের জন্য বয়স অনুযায়ী আমাদের কিন্তু ওরকম গল্প আছে, গল্পগুলো যদি বলা হয় বাচ্চারা আগ্রহী হবে। আর মেনলি সময় দিতে হবে, সময় তো দিতেই হবে ঠিকই, তবে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সমান প্রচেষ্টা থাকতে হবে। যেমন আমি যেটা অ্যাচিভ করেছি, যাহারাকে যেটা দেখছেন, এটা তো আমার একার অ্যাচিভমেন্ট না, ওর বাবার একটা বিরাট ভূমিকা আছে অবশ্যই। ওর মানে দুইজনকেই সচেষ্টভাবে চেষ্টা করতে হবে। আর নতুন জেনারেশন যারা নাকি আছেন এখানে, মানে নিউ জেনারেশন, তাদের প্রতি আপনার কি সাজেশন? তাদের প্রতি আমি বলবো যে বাংলা খুবই একটা রিচ ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি তোমার আমার মায়ের ভাষা, নিজের ভাষা, যেটা আমরা ভুলে গেলে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের রুটকে ভুলে যাব। আর আমরা সেরকমভাবে বাচ্চাদেরকে বড় করতে চাই না। আমরা চাই না যে আমাদের পরের জেনারেশন একটা পর্যায়ে গিয়ে নিজেদেরকে রুটলেস মনে করুক। আমরা চাই যে ওরা সুন্দরভাবে আমাদের এত সমৃদ্ধ একটা কালচার আছে, এটাকে এগিয়ে নিয়ে যাক। সেটার জন্য শুরুটা কিন্তু মা বাবাকে করতে হবে, তারপরে সেটাকে ধারণ করতে হবে তাদেরকে, তারা এটাকে নিয়ে যাবে তাদের পরবর্তী জেনারেশনে। অথবা সে যেমন সাহায্য করে আমাকে আমার ছেলের ব্যাপারে, সে সব সময় আমি বললে সেও বলে যে না ইমান, তুমি আমার সাথে বাংলায় বলো, বা কথাটা তুমি এইভাবে বলো, তুমি ইংরেজিতে এইভাবে না বলে তুমি এটা বাংলায় বলো, যেটুকু পারো। তো সেরকম ওদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, আমরা তাদেরকে উৎসাহিত করব। এবং আমাদের কমিউনিটিরও দায়িত্ব আছে, আমি বলবো। অবশ্যই অবশ্যই, যেখানে একটা বাংলা সোসাইটি আছে, সব প্যারেন্টসরা যদি প্রত্যেকটা বাচ্চার সাথে বাংলা কথা বলে, হ্যাঁ হ্যাঁ, বাংলায় কথা বলাটা আমরা এনকারেজ করব। আমরা শুধু ওরকম প্যারেন্টস হতে চাই না যে টিভির পর্দায় বাইরে সবার সামনেই খালি বাংলা বললাম, তারপরে ঘরে যাওয়ার মুহূর্তেই আমরা ইংরেজি শুরু করে দিলাম। ইভেন একটা আপনি নিশ্চয়ই জানেন, ইভেন এখানকার হেলথ ভিজিটার, আমরা যখন প্রথম এই দেশে আসি তারা বলে দিয়েছিল, দেখো ঘরের মধ্যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলবা, যেই মাত্র গাড়িতে স্টার্ট দিবা তখন তুমি ইংরেজি কথা বলতে পারো। তখন বাচ্চা ডিস্টিংগুইশ করতে শিখবে। তখন তো যারা মাত্র 10 মাস, ও তো কথা বলে না তখনও আর কি। আমাদের সময় একেবারে শেষ, আপু শেষ করতে হবে, শেষ করেন আপনি। হ্যাঁ, ওইটাই, মানে আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ যে তুমি তোমার নিজের ভাষা তোমার বাচ্চাকে শেখাবা। এটা শুধু আমি বাঙালি বলে বলছি তা না, কিন্তু এটা প্রত্যেকেই, চাইনিজরাও দেখবেন তাদের প্রত্যেকটা বাচ্চা চাইনিজ ভাষায় ম্যান্ডারিন বলতে পারে। হ্যাঁ, তো যার যার মাতৃভাষা তার জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা প্রত্যেকটা জাতির, তাতে এক্স্যাক্টলি। তো অনেক অনেক ধন্যবাদ আপু, শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে যারা, তোমাকে খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা চেষ্টা করব আমাদের মায়ের ভাষা
এই বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা, যে ভাষা নিয়ে আমরা গর্ব করি। অর্থাৎ বাংলা আমাদের অহংকার, একুশ আমাদের অহংকার। এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাব আমরা সামনের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। খোদা হাফেজ।